ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ে যে সেট রয়েছে সেই সেট নিয়ে আমি আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো আলোচনা করব এটা সেটের একদম বেসিক। তোমরা যদি এই বেসিকটা পুরোপুরি শোনো তাহলে আশা করি যে এই অধ্যায়টা তোমাদের কাছে খুবই সহজ লাগবে। এই জন্য বেসিক আলোচনাগুলো একদমই মিস করবে না। মিস করলে কিন্তু অধ্যায়টা ভালোভাবে বুঝতে পারবে না। আর বেসিক আলোচনা তুমি যদি ভালোভাবে বুঝে নাও তাহলে দেখবে যে অঙ্কগুলো তোমার কাছে খুব সহজ লাগবে। তাহলে চলো দেখি আমরা কি করব আজকে। আমি এক নাম্বার প্রথমে যেটা আমরা শিখবো সেটা হলো সেট কি। তারপরে আমরা সেট প্রকাশের পদ্ধতিটা জানবো। এরপর 3 নম্বরে আমরা জানবো সেটের প্রকারভেদ। 4 নম্বরে জানবো আমরা ভেনচিত্র। 5 নম্বরে জানবো আমরা উপসেট। 6 নম্বরে জানবো আমরা সার্বিক সেট। 7 নম্বরে জানবো আমরা সেট প্রক্রিয়া। 8 নম্বরে জানবো নিঃছেদ সেট এবং 9 নম্বরে জানবো পূরক সেট। তাহলে একে একে আমরা জেনে ফেলি আসলে সেটটা কি। আসলে সেটটা আসলে কোনো কিছুর সুসজ্জিত বা সুসংগঠিত যে রূপ সেটাই আসলে সেট। যেমন ডিনার সেট, তারপরে সোফা সেট, তারপরে ধরো আমরা যদি বাজারে কলম কিনতে যাই বা দোকানে কলম কিনতে যাই তাহলে দেখবো যে কলমের প্যাকেট গুলোও 6টা বা 12টার প্যাকেট থাকে। তাহলে এই যে 6টা বা 12টা, এই 6টা বা 12টার একটা কিন্তু সেট। 6টার একটা সেট হতে পারে, 12টারও একটা সেট হতে পারে। আবার যদি আমরা স্কুলের কথা চিন্তা করি তাহলে স্কুলে কি 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 ধরনের সেট গুলো আছে, যেমন স্কুল ড্রেস একটা সেট। কি এখানে সেটের উপাদানগুলো কি? একটা শার্ট, একটা প্যান্ট, দেখবে সবাই একই ধরনের শার্ট বা একই ধরনের প্যান্ট, বা মেয়েদের ক্ষেত্রে মেয়েদের যে পোশাক থাকে সবই একই রকম। তাহলে এই যে সেট, এরকম সুসজ্জিত বিষয়গুলোকে আসলে সেট বলা হয়। এই সেটগুলো আসলে কতগুলো নিয়ে হবে এটা আসলে যে ব্যবহারকারী বা যে প্রস্তুতকারক তারাই নির্ধারণ করে যে আসলে সেটের কয়টা নিয়ে সেটটা হবে। যেমন এই যে কলম এক প্যাকেটে 6টা থাকবে, এটা কিন্তু প্রস্তুতকারকরাই এটা নির্ধারণ করছে যে 6টা থাকবে। তাহলে কলমের 6টার একটা সেট। তারপরে পোশাকের ক্ষেত্রে পোশাকের যে শার্ট প্যান্ট দুটোর ক্ষেত্রে একটা সেট। আবার ধরো ডিনার সেট, অনেকেই 36 পিসের ডিনার সেট হয়। তারপর আবার 52 পিসের ডিনার সেট হয়। তাহলে এই যে যে জিনিসগুলো এইগুলোকে আসলে সেট বলে। এখন তাহলে সেটকে আমরা জেনে ফেললাম। এরপরে সেট প্রকাশের পদ্ধতি। সেটকে আসলে মূলত দুইটা পদ্ধতিতে প্রকাশ করা যায়। আমরা তাহলে দেখি একটু সেট প্রকাশের পদ্ধতি। তাহলে সেট প্রকাশের পদ্ধতি আসলে দুইটা, একটা হলো তালিকা পদ্ধতি, আর একটা হলো সেট গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতিটা আসলে কি? তালিকা পদ্ধতি হলো এমন একটা পদ্ধতি, আর সেটকে যে প্রতীক দ্বারা আমরা প্রকাশ করব সেই প্রতীকটা কিন্তু সবসময় বড় হাতের অক্ষর হবে। যেমন এ একটা সেট, তাহলে এটা কিন্তু আমরা প্রকাশের জন্য এটাকে বড় হাতের অক্ষর লিখতে হবে। এবং সেটের উপাদানগুলো যে আমরা লিখবো সেটা সবসময় কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ধরো আমরা এই একটা সেট আমরা ধরে নিলাম 1 2 3 4, এই 4টে উপাদান আছে। তাহলে এই উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এবং এই উপাদানগুলো সেটের মধ্যে একটা উপাদান একবার থাকাও যা, একাধিকবার থাকাও কিন্তু তাই। অর্থাৎ এই যে এখানে 1 2 3 4, এখানে 2 আছে, 1 আছে 2 বার, 2 আছে 2 বার, 3 বার, 3 একবার আছে, 4 3 বার আছে। যতবার একটা একটা উপাদান 2 বার লেখাও যায়, একবার লেখাও তাই। একটা উপাদান যতবারই লেখা থাক তাকে একবারই আমরা সেটের মধ্যে লিখে থাকি। অর্থাৎ এটা দ্বারাও আমরা এই 4টে উপাদানকে বা এই 4টে উপাদানকে বুঝে থাকি। অর্থাৎ সেটের মধ্যে উপাদান যখন আমরা লিখবো, একটা সেট একবার লেখাও যা, কোটিবার লেখাও তাই। তার মানে কোটিবার লিখলেও সেটাকে আমরা একটা হিসেবে কাউন্ট করতে হবে। তাহলে এটা সেটকে এই যে সংখ্যার মাধ্যমে বা যদি কোন একটা সেট আমরা এইভাবে প্রকাশ করি, বি একটা সেট বললাম এবিসি, তাহলে এই যে সংখ্যা বা অক্ষরের মাধ্যমে যে সেটগুলোকে লেখা হয়
তাদেরকেই আসলে বলা হয় আসলে তালিকা পদ্ধতি। এরপরে আছে আমাদের সেট গঠন পদ্ধতি। এই সেট গঠন পদ্ধতি, এই সেটটাকেই যদি এইভাবে না লিখে আমরা লিখতাম যে এক্স যেন, এই দুটো ফুটাকে আমরা বলবো যেন বা সাজ দ্যাট। এক্স যেন, এক্স 1 2 3 4 এগুলো কি স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা এবং এই স্বাভাবিক সংখ্যা তো 1 থেকে অসংখ্য আছে, কোটি কোটি আছে, তাহলে কি সবগুলোই হবে না, আমাদের কিন্তু 1 থেকে 4 পর্যন্ত আছে। তাহলে আমরা বলবো যে স্বাভাবিক সংখ্যা যেটা x এর মানটা 1 এর সমান অথবা 1 এর চেয়ে বড় হবে এবং 5 এর চেয়ে ছোট হবে, এইভাবেও আমরা লিখতে পারি। এখানে যদি 4 দিয়ে নিচে টান দেয় তার মানে 4 পর্যন্ত তখন যাওয়া যাবে যে x এর মানটা 1 এর সমান অথবা 1 এর চেয়ে বড় অথবা 5 এর ছোট অর্থাৎ 4। তার মানে এই শর্তটা দ্বারা আমরা এই 4টে সংখ্যাকেই কিন্তু বুঝতেছি, কারণ x এর মানটা 1 এর সমান অথবা 1 এর চেয়ে বড়, তাহলে 1 এর সমান মানে কি 1 বড়, 2 3 4 5 নিতে পারবো না, কারণ আবার এখানে বলতেছে x এর মানটা 5 এর চেয়ে ছোট হবে। তার মানে এই শর্ত দ্বারা আমরা এই 4টা সংখ্যাকেই কিন্তু বুঝতেছি। এই যে এইভাবে যখন শর্ত দিয়ে কোনো সেটকে প্রকাশ করা হয় তখন সেটাকে বলি আমরা সেট গঠন পদ্ধতি। তাহলে সেট প্রকাশের পদ্ধতি মূলত দুইটা, একটা হলো তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি হলো এরকম সংখ্যা বা অক্ষরের মাধ্যমে লিখতে হবে, আর সেট গঠন পদ্ধতিটা হলো এরকম শর্ত থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সেট গঠনের পদ্ধতি আমরা সেট প্রকাশের পদ্ধতিটা আমরা শিখে ফেললাম। দেখো 3 নাম্বার টপিকটাতে কি বলছে, সেটের প্রকারভেদ। তাহলে সেটের প্রকারভেদ বলতে আমরা কি বুঝবো, সেট হলো মূলত 3 প্রকারের হতে পারে, একটা হলো সসীম সেট, আর একটা অসীম সেট এবং আর একটা ফাঁকা সেট। তাহলে সসীম সেট কাকে বলবো, সসীম সেটটা হলো এমন একটা সেট যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট। যেমন এই একটা সেট আমরা লিখছিলাম যে 1 2 3 4। তাহলে দেখো যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট বা গুণে শেষ করা যায়, আমরা এই সেটটার উপাদান সংখ্যা 1 2 3 4টা, 1 2 3 4। তাহলে এটাকে আমরা নির্দিষ্টভাবে গুনতে পারতেছি কয়টা আছে, তাহলে এটাকে এইরকম সেটকে আমরা সসীম সেট বলি। এখন ধরো বি আর একটা সেট, এখন যদি 1 2 3 প্লাস ডট 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 দিয়ে বললো যে এখানে 15, তার মানে কি এখানে ডট ডট থাকলেও কিন্তু শেষে যেহেতু সংখ্যা আছে তার মানে এখানে মোট কয়টা উপাদান আছে এটা কিন্তু আমরা গুনতে পারবো, তাহলে এখানে বিও কিন্তু সসীম সেট হবে। তারপরে অসীম সেট বা অনন্ত সেট। অনন্ত সেট, অসীম বা অনন্ত সেট কি, যে সেটের উপাদান অনির্দিষ্ট বা যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্টভাবে গুণে শেষ করা যায় না সেই সেটকে আমরা অসীম সেট বা অনন্ত সেট বলি। যেমন ধরো সি একটা সেট, এখানে 1 2 3 দিয়ে ডট ডট, এই ডট ডটের শেষে যে আর কোনো সংখ্যা নাই, তাহলে এটা আমরা আসলে গুণে শেষ করতে পারবো না বা বলতে পারবো না সির উপাদানটা আসলে কোথায় গিয়ে শেষ হয়েছে। এই কারণে এই ধরনের যখন একটা সেটের উপাদান সংখ্যা গুণে শেষ করা যাবে না তখন সেই সেটকে আমরা বলে থাকি অসীম সেট বা অনন্ত সেট। এরপরে আছে ফাঁকা সেট। ফাঁকা সেটটা কি, ফাঁকা সেট মানে যে সেটে কোনো উপাদান থাকবে না। এই যে যেমন এখানে উপাদান না থাকলে সেটা জাস্ট আমরা শুধু দুইটা সেকেন্ড ব্র্যাকেট লিখবো, ভিতরে আর কিছু লিখবো না। এটাকে প্রকাশের আর একটা মাধ্যম আছে, এরকম গোল দিয়ে মাঝখানে টান দিলে এই প্রতীকটার নাম হলো অরি। এই অরি দ্বারাও, অরি মানেও ফাঁকা সেট, মানে এর মধ্যে কোনো উপাদান নাই। যে ফাঁকা সেটটা সব সেটেরই একটা উপসেট, এমসিকিউতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যে ফাঁকা সেটটা সব সেটেরই একটা উপসেট। তাহলে দেখো একে আমরা সেটের যে প্রকারভেদ সেটা জেনে ফেললাম। তাহলে সেটের প্রকারভেদ বলতে তোমাদের অষ্টম শ্রেণীতে যেটা বলা হয়েছে সেটা হলো যে সেট 3 রকমের হতে পারে, একটা সসীম সেট হতে পারে, একটা অসীম বা অনন্ত সেট হতে পারে, আর একটা ফাঁকা সেট হতে পারে। তাহলে সসীম সেট কাকে বলছি,
যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট বা যে সেটের উপাদান সংখ্যা গুণে শেষ করা যায় সেই সেটটাকে বলছি আমরা সসীম সেট। আর যে সেটের উপাদান সংখ্যা অনির্দিষ্ট বা যে সেটের উপাদান সংখ্যা গুণে শেষ করা যায় না সেই সেটকে বলছি আমরা অসীম সেট বা অনন্ত সেট। এবং যে সেটের কোনো উপাদান নেই সেই সেটকে বলি আমরা ফাঁকা সেট। ফাঁকা সেটকে প্রকাশের উপায় এই দুটো ভাবে, যদি সেকেন্ড ব্র্যাকেট দেই তাহলে মাঝে কিছু লেখা যাবে না, আর যদি অরি দেই তাহলে কিন্তু অরিকে কিন্তু আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আটকানো যাবে না। অরিকে যদি সেকেন্ড ব্র্যাকেট দেই দুই পাশে তাহলে সেটা কিন্তু আমাদের ভুল হবে। অর্থাৎ অরি যখনই লিখবো, অরি লিখলে কখনোই এইরকম সেকেন্ড ব্র্যাকেটে আটকানো যাবে না, সেকেন্ড ব্র্যাকেটে আটকালে এটা ভুল। আবার কি বলছি, আর একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, যে এই ফাঁকা সেটটা সব সেটের উপসেট। অনেক সময় এমসিকিউ তে আসে নিচের কোনটি সকল সেটের উপসেট, তাহলে অপশনটা হবে ফাঁকা সেট। এইরকম অরি বা শুধু সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকলে অরিকে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে আটকালে ওই অপশনটা আমাদের চুজ করা যাবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সেটের প্রকারভেদ আমার আলোচনা। এরপরের টপিকটা আমাদের ভেন চিত্র। ভেন চিত্রটা আসলে কি? আসলে জন ভেন নামে একজন গণিতবিদ এই চিত্রের মাধ্যমে আসলে সেটকে প্রকাশ করেছিল। তার নাম অনুসারে এই চিত্রটাকে বলা হয় ভেন চিত্র। এটা আসলে কি রকম? এটা আসলে বৃত্তের মাধ্যমে সেটকে প্রকাশ করা। পরস্পর ছেদি কয়েকটি বৃত্ত, ধরো এ বি দুটি সেট, এরা পরস্পরকে ছেদ করে আছে এবং এই দুটাকে একটা আয়তক্ষেত্রের মধ্যে রাখা হলো। তাহলে এই যে এ বি, ধরো এ 1 2 এখানে 3 4 5 বা 7, যা ইচ্ছা মতো দিতে পারে। তাহলে এই যে চিত্রের মাধ্যমে বৃত্তের মাধ্যমে সেটকে যে প্রকাশ করা হলো এবং এই দুটো বৃত্তকে আবার একটা আয়তক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করা হলো, এই চিত্রের মাধ্যমে সেটকে প্রকাশ করাকেই আমরা ভেন চিত্র হিসেবে চিনে থাকি বা ভেন চিত্র হিসেবে জেনে থাকি। এখন আমরা ভেন চিত্রে এই আয়তক্ষেত্রটা দ্বারা আসলে সার্বিক সেটকে বোঝানো হয়, আর প্রত্যেকটা বৃত্ত দ্বারা এক একটা সেটকে নির্দেশ করা হয়। তো ভেন চিত্র কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের টপিক আমাদের উপসেট। উপসেটটা আসলে কি? উপসেট হলো এমন একটা সেট যেখানে যে সেটগুলো অন্য সেট থেকে গঠিত হয়। যেমন আমাদের যদি বলে যে এই একটা সেট এবং এর উপাদান 1 2 3, তাহলে এর উপসেট গুলো মানে এই সেটের উপসেট গুলো কি হবে? তাহলে উপসেট গুলো হবে একটা একটা করে নিয়ে যদি সেট হয়, একটা একটা করে নিয়ে সেট হতে পারে, এখানে দুইটা দুইটা করে নিয়ে সেট হতে পারে, 1 2 আবার 1 3 আবার 2 3 আবার এই সবগুলো নিয়েও একটা সেট হতে পারে। এবং আগেই বলছি যে সব সেটেরই একটা উপসেট হলো ফাঁকা সেট। তাহলে দেখো এই সেটের এই যে 1 2 3 1 2 1 3 2 3 1 2 3 এবং ফাঁকা সেট, এই সবগুলোই কিন্তু এ সেটের উপসেট। তাহলে যে সেটগুলো অন্য একটা সেট থেকে গঠিত হয় সেই সেটগুলোকে আমরা উপসেট বলি। আর যেটা থেকে গঠিত হলো উপসেটের পাশাপাশি দেখো আমাদের আরেকটা আসছে সার্বিক সেট। সার্বিক সেট হলো যারা গঠিত হলো এরা হলো উপসেট, আর যার কাছ থেকে গঠিত হলো বা যার থেকে গঠিত হলো সেটা হলো সার্বিক সেট। অর্থাৎ এই উপসেট গুলো সার্বিক সেট কিন্তু এই এ। তবে নর্মালি সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয় এবং ইউ হলো আসলে ইউনিভার্সাল থেকে ইউ এর নামটা আসছে, ইউটা অক্ষরটা আসছে। তো এই ইউ দ্বারা আসলে ইউ এর মান যদি কখনো দেয়া থাকে কোনো সেটের বা কোনো অঙ্কের, তাহলে বুঝতে হবে ওইটা সার্বিক সেট এবং অন্যান্য সেট গুলো এই ইউ থেকে গঠিত হবে। তাহলে সার্বিক সেট হলো সেই সেট যে সেটটা থেকে অন্যান্য সেট গঠিত হয়। এরপরে সেট প্রক্রিয়া আসলে একটা হলো ইউনিয়ন। ইউনিয়নটা কেমন? ধরো এই প্রতীকটাকে আমরা ইউনিয়ন বলি, এটা কিন্তু এই মাথা বের করা যাবে না, মানে এইরকম ইউ বানানো যাবে না, এটা কিন্তু ইউনিয়ন। আমরা এক ইসে এক টান দিয়ে এখানটা লিখে ফেলবো, এটার নাম হলো ইউনিয়ন। ইউনিয়ন বা সংযোগ সেট। সেটার কাজটা কি? সব লেখা। এরপরে আমাদের আরেকটা কাজ করি আমরা, সেটা হলো
ইন্টারসেকশন, এটা হলো কিন্তু এরকম মাথা বের করা যাবে না, এটা কিন্তু ভুল। ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন ইন্টারসেকশন বা ছেদ সেট, বাংলায় বলা হয় ছেদ সেট। কাজ কি? মিলের গুলো, ইউনিয়ন বা সংযোগ সেট আর ইন্টারসেকশন বা ছেদ সেট টাইপ বা কি। তাহলে ধরো এই একটা সেট যেটা 1 2 4 6 এরকম মান দেয়া আছে, এবং বি আর একটা সেট যেটাকে 3 4 5 6 6 এরকম একটা মান দেয়া আছে। তাহলে সংযোগ সেট, তাহলে আমরা যদি সংযোগ সেট বা ইউনিয়ন বের করতে চাই তাহলে এইভাবে লেখা থাকবে। এই চিহ্নটার কাজ কি? সব লেখা। তাহলে আগে এ সেটটাকে আগে লিখে দিতে হবে ইউনিয়ন, বি সেটটাকে যদি আমরা লিখি 3 4 5 6, তাহলে আমাদের ইউনিয়নের কাজটা কি? ইউনিয়নের কাজ হলো সব লেখা। তাহলে আগে আমরা এই পাশে যারা আছে সবকে লিখে ফেলবো। লেখার পরে এইখান থেকে আমরা ইউনিয়নের পরে আগে যেগুলো থাকবে সব লিখবো, তারপরে যাও সব লিখবো। আগেই বলছি একটা সেটের মধ্যে একটা উপাদান একবার লেখা যা 100 বার বা 1 কোটি বার লেখাও কিন্তু তাই। তাহলে 3 আমরা কি আগে লিখছি? লিখি নাই, তাহলে 3 কে লিখবো। 4 কিন্তু আমরা আগে লিখছি, তাহলে দুইবার লেখার কোনো মানেই হয় না, কারণ সেটের মধ্যে একটা উপাদান একবারই লিখতে হবে। 5 লিখিলেই লিখবো। 6 আগেই লেখা আছে, লেখার আর তাহলে প্রয়োজন নেই। তাহলে এটাকে আমরা একটু সাজায় লিখবো। 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4 আছে 4 লিখবো, 4 এর পরে 5 আছে 5 লিখবো, 5 এর পরে 6 আছে 6 লিখবো। তাহলে এইটাই কিন্তু আমাদের ইউনিয়ন বা সংযোগ সেটের কাজ, মানে সব লিখবো আমরা। আমরা যে দুইটা সেট ইউনিয়নের আগে এবং পরে থাকবে, এই প্রতীকটার আগে এবং পরে থাকবে সবগুলো উপাদান। প্রথমটার সবগুলো উপাদান লিখে নেওয়ার পরে দ্বিতীয়টার উপাদান লিখতে যা, যেটা আগে লিখছি সেটাকে বাদ দিয়ে বাকিগুলো লিখবো। এটা হলো আমাদের ইউনিয়নের কাজ। তাহলে ইন্টারসেকশনের কাজ কি? ইন্টারসেকশনের কাজ তাহলে দেখো 1 2 4 6, তারপর ইন্টারসেকশন, বির মান কি? 3 4 5 6। তাহলে ইন্টারসেকশনের কাজটা আসলে কি? ইন্টারসেকশনের কাজ হলো মিলের গুলো। এখানে কি লিখছি দেখো, মিলের গুলো। মিল মানে কি? যে পাশেও থাকতে হবে এ পাশেও থাকতে হবে। তাহলে এরকম উপাদান কোনটা কোনটা আছে আমরা যদি খেয়াল করি, দেখো এই যে 4 এ পাশেও আছে এ পাশেও আছে, আবার 6 আমাদের এ পাশেও আছে এ পাশেও আছে, আর কোনোটা কিন্তু দেখো দুই পাশে নাই। তাহলে আমরা এই ইন্টারসেক্ট 20 লিখতে পারবো 4 আর 6, যেহেতু এটা হলো মিলের গুলো। তাহলে আমরা এই যে দুইটা প্রতীক, এই প্রতীকের মাধ্যমে সেটের প্রক্রিয়া আসলে হয়ে থাকে ম্যাক্সিমাম। তাহলে সেট প্রক্রিয়া কি আমরা বুঝে ফেললাম। এরপরে আসলে নিচ্ছেদ সেটটা কি? নিচ্ছেদ সেট বলতে আমরা আর একটা সেট যদি এখানে বিবেচনা করি যে সি আরো একটা সেট, তাহলে সি আরো একটা সেট এবং যার উপাদান ধরো 3 5 7। এখন এ এবং সির যদি আমরা ইন্টারসেকশন বের করি বা সেট সেট বের করি, এর কি আছে 1 2 4 6, ইন্টারসেকশন সির কি আছে 3 5 7। তাহলে এই প্রতীকটার বা ইন্টারসেকশনের বা সেট সেটের কাজ কি? মিলের গুলো। এখন মিল 1 এ পাশে আছে এ পাশে নাই, 2 এ পাশে আছে ও পাশে নাই, 4 এ পাশে আছে ও পাশে নাই, 6 এ পাশে আছে ও পাশে নাই, অর্থাৎ মিলের কাউকেই খুঁজে পাওয়া গেল না। সেক্ষেত্রে কিউ দেখি আমরা এইভাবে ফাঁকা সেট লিখতে পারি বা অরি দিতে পারি, যখন ইন্টারসেকশন মানে মিলের গুলো। কিন্তু মিলের গুলো যদি না পাওয়া যায় তাহলে আমরা কি লিখবো? এইভাবে ফাঁকা সেট বা অরি লিখবো। তাহলে এইরকম যে সকল সেটের মধ্যে কোনো মিলের উপাদান নাই বা কোনো কমন উপাদান নাই, সেই সেটগুলোকে একে অপরের নিচ্ছেদ সেট বলে। তাহলে এই যে যেমন এ এবং সি কে আমরা ইন্টারসেকশন করে দেখলাম কি এই দুটার মধ্যে মিলের কোনো উপাদান নাই বা কমন কোনো উপাদান নাই, তাহলে আমরা বলবো কি যে এ ও সি পরস্পর নিচ্ছেদ সেট। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর পূরক সেট। পূরক সেটটা আসলে কি? ধরো এ পূরক, তাহলে এ পূরকটা হলো এমন সেট যে সেটের উপাদানের মধ্যে এর উপাদানগুলো থাকবে না, যার পূরক তার উপাদানগুলো তার মধ্যে থাকবে না, সেইটাকে আমরা পূরক সেট বলি। যেমন ধরো আমরা ইউ একটা সার্বিক সেট নিলাম, 1 2 3 4 5 6, এটা নিলাম আমরা ইউ। এখন যদি বলে এ পূরক, এ পূরক, এই এ ডট পূরককে আমরা এ ডট
এই যে উপরে ডট বা উপরে যদি সি লেখা থাকে, তাহলে সেটা পূরক সেট। এটাকে আমরা কি বলবো? এ ডট বা এ প্রাইম, আর এটাকে এ কমপ্লিমেন্ট, সি দ্বারা কমপ্লিমেন্টকে বোঝায়। এখন এটা এই ডট বা এই সিটা কিভাবে উঠাতে হয়? ডট বা সি উঠিয়ে দিলে ইউ মাইনাস আসে, যার উপরে ডট থাকে মাইনাসের পরে তাকে লিখতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন ইউ এর মান কত? 1 2 3 4 5 6, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে এর মান কত? 1 2 4 6, 1 2 4 6। এখন এটা বিয়োগ সেটের ভাষায় একে বাদ আমরা বলবো। বাদ দেবো, কাকে বাদ দেবো? এই প্রথমের উপাদানগুলো লিখবো, কিন্তু ওই পাশের সাথে যারা মিলে যাবে তাদেরকে বাদ দিয়ে লিখবো। দেখো, এখন আমি 1 কে লিখতে গেলাম, 1 ওই পাশে আছে, তাহলে 1 বাদ। 2 কে লিখতে গেলাম, 2 ওই পাশে আছে, 2 বাদ। 3 কে লিখতে গেলাম, 3 ওই পাশে নাই, তাহলে লেখা যাবে। 4 কে লিখতে গেলাম, 4 ওই পাশে আছে, তাহলে বাদ। 5 কে লিখতে গেলাম, 5 ওই পাশে নাই, তাহলে 5 কে লেখা যাবে। এখন 6 কে লিখতে গেলাম, 6 ওই পাশে আছে, তাহলে লেখা যাবে না। এখন ওই পাশে ধরো সাপোজ এটার পরেও আর একটা সংখ্যা 7 বেঁচে আছে, তাহলে আমরা ইচ্ছে করলে কিন্তু এই পাশের উপাদান লিখতে পারবো না। কারণ কি? এই প্রাইম বা পূরকের ক্ষেত্রে প্রথম সেটের উপাদানই লিখতে হবে, তবে যে সংখ্যাগুলো বা যে উপাদানগুলো এই বিয়োগের পরে বা বাদ চিহ্নের পরে অংশের সাথে মিলে যাবে সেগুলোকে বাদ দিয়ে দেবো। ওই পাশের কোনো উপাদানই কিন্তু আমাদের এখানে আসবে না। কথাটা মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তাহলে এটা আমরা বোঝানোর জন্য লিখছিলাম এটা। তাহলে এটা হলো পূরক। এখন যদি ধরো এরকম অনেক সময় এরকম আমাদের থাকবে, দুইটার উপরে পূরক থাকবে, তাহলে একটা পূরক কিভাবে উঠিয়ে দেব? পূরক উঠিয়ে দিতে হবে। পূরক উঠিয়ে দিলে ইউ বিয়োগ আসবে, আর যার উপরে পূরকটা থাকবে বিয়োগের পরে তাকে লিখতে হবে। এই যে এভাবে লিখতে হবে। যখন ইউ বিয়োগ দেবো এর উপর কিন্তু আর পূরক চিহ্নটা আমরা দিতে পারবো না বা দেওয়া যাবে না। এই যে এখানে ডট উঠে দিছি, ইউ বিয়োগ দিছি, তাহলে এ লিখছি, ডট বা এই সি কিন্তু আর লিখি নেই। তো আশা করি তোমরা আমার আলোচনাটা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।